মিতু তানিশ কালকে আমাকে নিয়ে কিছু কথা বলেছে, আমি উত্তর দিতে বাধ্য, উত্তর দেব। তবে প্রথমেই বলে দিচ্ছি, ওই হ্যাপি অ্যানিভার্সারি, অবশ্যই অ্যানিভার্সারি তো নিয়েও কিছু কথা বলবো, আপনারা একটু স্কিপ করবেন না। তারপর কথা বলবো রাজবংশীর প্রতীক গামছা নিয়ে, কথা বলবো আসামের প্রতীক গামোসা নিয়ে, কথা বলবো দীপালি তাহলে কেন কাপড় দিল তা নিয়ে, কথা বলবো ভিউয়ার্সরা কমেন্টে যারা লেখেন এরা কি কোনো রিলেটিভ সাথে সম্পর্কর ভাঙন করতে পারে, সম্পর্কের বাঁধন কি কমেন্ট বক্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কথার মধ্যেই লুকিয়ে থাকে। কথা বলবো কখন কোথায় কে বলেছে যে মৃত্যু কেন গেল না, কেউ কি বলেছে, কথা বলবো, অবশ্যই কথা বলবো তানিশের কিছু প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটা পুরো দেখবেন অবশ্যই। শুরুতেই বলে নিচ্ছি, লাভ ইউ প্রিয়া, লাভ ইউ মিতু তানিশ, লাভ ইউ কল্পনা, লাভ ইউ দীপালি, সবাইকে ভালোবাসি। কালকে তানিশ একটা ভিডিও করেছে এবং সেই ভিডিওতে এপি দিদি ভাইয়ের নাম নিয়েছে। প্রথম কথা তানিশ, আমার খুব ভালো লেগেছে যে তুমি আমাকে অ্যাটলিস্ট এপি দিদি ভাই বলেছো, থ্যাংক ইউ ফর দ্যাট। মাঝখানে একটা ভিডিও করেছিলে তখন তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটর রা বলেছিলে, যেখানে রা শব্দটা কাজ করে না, কারণ কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে পজিটিভ হোক নেগেটিভ হোক, মানে নেগেটিভ তোমাদেরকে আমি করি না, কারণ মৃত্যুর প্রতি আমি একটু সফট আজকের থেকে না, বহুদিন ধরে। হ্যাঁ, তবে এই বুঝে ভুলটা আমি সবারই বলবো, সেটা তোমার হলেও, কল্পনার হলো, দীপালির হলেও। কালকে একটা ভিডিও করেছে, সেখানে বলছে এপি দিভা একটা ভিডিও করেছিল সেই গিফট নিয়ে যাওয়ার ব্যাপার। কালকে তুমি অনেক কিছু ক্লিয়ার করলে। তার আগে কন্ট্রোভার্সিতে যাওয়ার আগে ভাই আর বনু দোনোকেই বলছি হ্যাপি অ্যানিভার্সারি, মে ইউর লাভ গ্রো অ্যান্ড ইউর লাইফ গ্রো, উইশিং ইউ ভেরি 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 হ্যাপি অ্যানিভার্সারি। আর তোমরা অনেক অনেক দূর এগিয়ে যাও, সাথে থাকুক তোমাদের ভালোবাসা এবং দুটো ফুটফুটে সন্তান। 5 আগস্টও তোমার জীবন ইম্পর্টেন্ট, সেদিন তোমার বাড়িতে মৃত্যু এসেছিল, আর 6 আগস্টে বিয়ে হয়েছিল, তাই দুটো দিনই তোমার কাছে ইম্পর্টেন্ট। 5 আগস্টে না আসলে তো তোমার জীবনে 6 আগস্টে আসতো না, তাই 5 এবং 6 দুটোই ইম্পর্টেন্ট। তো ভেরি ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। তো সেটা নিয়েও কিছু কথা বলবো। দেখলাম কেক টেক আনার ব্যাপারটা পুরোটা নিয়ে বলবো। আচ্ছা, প্রথম কথা যেটা আসছি, কল্পনার শ্রাদ্ধ বাড়িতে যাওয়া নিয়ে প্রচুর কথা এসেছে, তোমাদের কাছে প্রচুর কমেন্ট এসেছে, আর ভিডিও একটাই নেমেছে, সেটা আমি নামিয়েছি। কি কমেন্ট এসেছে? ওই গিফট নিয়ে যাওয়ার কথা, জামা কাপড় দেওয়ার কথা, বাপের বাড়ি থেকে মেয়েদেরকে দেয়। হ্যাঁ, সেটা আমি বলেছি, অস্বীকার কোনো জায়গা নেই। আমি বলেছি বাপের বাড়ি থেকে ওই ঘাট কাজ করার পর আইদার বাপের বাড়ি দেয়, নেই তো মামার বাড়ি দেয়, এটা আমাদের নিয়ম। খুব ভালো করেছো, তুমি কিছু নিয়ম নিয়ে কথা বলেছো, নিয়ম সেখানে দেয়। তুমি বলেছো যে প্রথম কথা তোমাদের রাজবংশীদের মধ্যে এরকম নিয়ম ছিল না, আগে শুধু চিনি নিয়ে যেত। তো সেখানে চিনির জায়গাতে এবার কিন্তু তুমি বেশ ভালোই হব্বিষ্যের আয়োজন দিয়েছো। 2 দিন গেছো হব্বিষ্যের আয়োজন নিয়ে, একদিন গেছিলে এমনিতে একা বসেছিলে জায়মোর সাথে দেখা করার জন্য, আরেকদিন বাইকে করে ছেলেকে নিয়ে গেছিলে, কাঁঠাল আর কি চাল টাল দিয়ে এসেছো, দেখেছি, সেটা আমি ভালো করে দেখেছি। তুমি 2 দিন হব্বিষ্যের আয়োজন নিয়ে গেছো, তাই দেখো তাহলে সময়ের কালে তুমিও কিন্তু চিনি ছেড়ে এই কাঁঠাল আর চাল, মানে হবিষ্যের আয়োজন যেটাকে বলা হয়, ফ্রুটস আর আতপ চাল দিয়েছো, শুধু চিনি নিয়ে যাওনি, তাই তো? সময়ের জন্য এটা তুমি করেছো। অবশ্যই সোসাইটির জন্য বা ইউটিউবের জন্য কখনোই তুমি তোমার বাড়ির নিয়ম কেন পাল্টাবে? তো তোমাদের গিফট হচ্ছে রাজবংশীদের গামছা। সেই গামছা কথাকে বলতে গিয়ে তুমি বলেছো অ্যাসামিজদের গামছা। ইয়েস, অ্যাসামিজদের গামছা, অ্যাসামিজদের হরাই, অ্যাসামিজদের বত্তা হচ্ছে সম্মানের প্রতীক। সাদা লাল গামছা অ্যাসামিজদের বাড়িতে প্রথমবার গেলে তোমার যদি খুব প্রিয় মানুষ হয় বা তোমাকে খুব তারা সম্মান করে, তোমাকে ফেরার সময় ওই গামছাটা দিয়ে দেয়, বা গামছাটা যে কোনো প্রোগ্রামে গামছা দিয়ে বরণ করা হয়। হরাইয়ের মধ্যে গামছা রাখা হয়, সিম্বল অফ প্রেস্টিজ, সিম্বল অফ রেসপেক্ট, সিম্বল অফ এভরিথিং গামছা। আমার ঘরেও হরাই আছে, বত্তা আছে এবং সাদা গামছা আছে। এটাকে গামছা বলে না, এটা বলে গামোসা। তো সেই গামছাটা তোমাদের মাঝেও আছে, তোমাদের গামছাটা অন্য কালারের, তোমার বাবাকে আমি নিতে দেখেছি, তো সেটা দিয়েছে। এবং সেটা পাওয়ার পর রাজবংশীর যারা, মানে তোমার যারা ওইখানে যারা মানে বয়স্ক বিজ্ঞ ব্যক্তি আছে, ওরা প্রচন্ড খুশি হয়েছে যে অরিজিনাল যেটা ট্র্যাডিশন, যেটা নিয়ম, সেটা করেছে। ভেরি গুড, এটা আমি জানতাম না, তাই এটা যদি আগেই ক্লিয়ার করে দিত। মিতু যখন বলেছিল যে আমি যেতে পারবো না, তবে বাবা গামোছা নিয়ে যাবে রাজবংশীদের নিয়ম অনুযায়ী, তাহলে কিন্তু খুব ভালো হতো, তাহলে কিন্তু এত কথা হতো না। অর্ধেক কথা বলেছে, মা যেতে পারবে না এটা বলে দিয়েছে, কিন্তু বাবা যাবেন এবং বাবা ওই রাজবংশীদের
প্রতীক, রাজবংশীদের সম্মানের প্রতীক গামছা নিয়ে যাবেন। এটা যদি অ্যাডভান্স বলে দিত তাহলে কিন্তু এতটা কথা হতো না, ঠিক আছে? তো এই কথাটার কোথাও না কোথাও তোমরা যদি অর্ধেক, যে বলে হাফ ট্রুথ ইজ ভেরি ডেঞ্জারাস, অর্ধ সত্য প্রচন্ড ডেঞ্জারাস হয়, তো পুরোটা যদি খুলে বলে দাও, যেরকম রাজবংশের প্রতীক গামছা, এটাকে আমরা জানতাম না, আমি সত্যি জানতাম না, তুমি বলাতে জানতে পারলাম। হ্যাঁ, অ্যাসামের প্রতীক গামছা, এটা আমি ভালো করে জানি। অ্যাসামের প্রতীক মানে এটা অ্যাসামিজদের মারাত্মক, হাতে বত্তা থাকবে, বিয়ের দিনও মেয়েদের হাতে বত্তার মধ্যে সুপুরি নিয়ে রাখে, এক হাতে সুপুরি নিয়ে আরেক হাতে মানুষ গিফট নেয়। তো এটা খুব 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 ইম্পর্টেন্ট। তুমি ক্লিয়ার করে দিচ্ছ, সেখানে কিছু বলার কিছু নেই, অবশ্যই তোমার বাবা নিয়ে গেছেন। আচ্ছা, জিনিস দেওয়া নেওয়ার নিয়ম নেই, এটা স্টাইল হয়ে গেছে, এরকম আনন্দ উৎসব না, অবশ্যই আনন্দ উৎসব না। গিফটের প্রশ্নটা এখন গিফট নেওয়া শুরু হয়েছে, গিফট দেওয়া শুরু হয়েছে, এক সময়ে গিফট দেওয়া নেওয়া ছিল না। এক সময় তো আমরা মাটির উনুনে রান্না করতাম, এখন আমরা গ্যাসে আর মাইক্রোওয়েভে রান্না করি। এক সময় তো ফ্রিজ ছিল না, এখন ঘরে ঘরে ফ্রিজ আছে। এক সময় তো লোক এসি চালাতো না, এখন এসির পেছনে ভাগে। তো এই এক সময় কি ছিল সেটা বড় কথা না, কথা হচ্ছে তুমি প্রেজেন্ট সময় কি আছে। অবশ্যই নিয়ম, যার জাতির যে নিয়ম, তোমার জাতির নিয়ম হচ্ছে তোমাদের প্রতীক নেওয়া, তুমি সেটা নেবে ডিক্লেয়ার করে দেবে, এটা খুব ভালো কাজ করেছো। কিন্তু গিফট নেওয়ার কোনোদিনও চল ছিল না, কোনোদিনও এখন শুরু হয়েছে। এটা তো একটা কষ্টের জায়গা, কষ্টের জায়গা বলেই এতদিন রান্না বান্না খাওয়া দাওয়া হয় না। কষ্টের জায়গা হওয়া সত্ত্বেও শ্রাদ্ধ বাসরে নেমন্তন্ন করা হয় এবং লোকরা খেতে আসে। কষ্টের নেমন্তন্ন জানা সত্য, একটা 15 বছর ছেলে মারা গেল শ্রাদ্ধ করতে লাগে, একটা 10 বছরের বাচ্চা মারা গেল সেই মা বাবার বুকে পাথর রেখে শ্রাদ্ধ করতে লাগে, এবং সেই শ্রাদ্ধে যদি কোনো লোক নাও আসে, অ্যাটলিস্ট 9 থেকে 11 জন ব্রাহ্মণকে খাওয়াতে লাগে, ব্রাহ্মণ সেবা দিতে লাগে, ওই বৈতরণী পার করার জন্য গরুর দাম দিতে লাগে। এটা হচ্ছে আমাদের সত্য কথা, এটা হচ্ছে আমাদের রিচুয়াল। এটা শুধুমাত্র হিন্দু ধর্মে না, সমস্ত ধর্মেই যার যার নিয়ম অনুযায়ী দুঃখের অনুষ্ঠান হওয়া সত্ত্বেও শ্রাদ্ধ বাসরে লোক নেমন্তন্ন করে এবং লোকরা যায় এবং সেখানে গিয়ে খায়। আনন্দের খাওয়া না হলো, দুঃখের খাওয়া হলো, লোক দই চিরা গুড় প্রত্যেকেই মোটামুটি হিন্দু ধর্মে রাখা হয়, ওইটা খেয়েও আসে। এটাই হচ্ছে নিয়ম। কেউ বলবে না পৃথিবীর কোনো শ্রাদ্ধ আনন্দের। গিফট মানে এখানে গিফট না, গিফট হচ্ছে বাপের বাড়ির থেকে দেওয়া জিনিস, সেটা পরে ঘাট থেকে ওঠে। বাপের বাড়ির স্নান করে যখন, এখন তো নদী নেই, বাথরুম থেকে যখন স্নান করে মেটে বেরোবে, তখন ওই বাপের বাড়ির দেওয়া শাড়ি পরবে, না হলে যার স্বামী তার মামার বাড়ির স্বামী। এটা একদম রিচুয়ালের মধ্যে পড়ে। কেউ চায় না গরু দিতে বা গরু পার করে দিতে, কাঁসার বাসন এতটা দিতে লাগে, এগুলি ধরা থাকে নিয়মের মাঝে। 16 দান ধরা থাকে নিয়মের মাঝে। হাউ হাউ করে একটা স্ত্রী কাঁদছে, তার স্বামী অল্প বয়সে মারা গেছে, সেই মৃত্যুর পর সেই স্বামীর শ্রাদ্ধতেও সেই স্ত্রীর বসে সেই স্বামীর ফটোতে মালা ঝরানো ফটোতে সামনে বসে ওই 16 দান করতে লাগে। এখন ডিপেন্ডস আপন কার কতটা পয়সা আছে। যার পয়সা প্রচুর সে 5 কিলো চাল দেবে, যার পয়সা কিছু নেই 1 কৌটো চাল দেবে, এটা ডিফারেন্স। যার পয়সা প্রচুর সে কালো গরু দেবে, দেখে নিও যে কোনো ব্রাহ্মণকে জিজ্ঞেস করে নিও, কালো গরুটা হচ্ছে মেইন। যার পয়সা আছে সে লোক লাগিয়ে কালো গরু, আমাদের বাড়িতে সবগুলিতে কালো গরু দেওয়া হয়েছে, কালো গরু খোঁজা হবে। কালো গরু নেই তো কি করা যাবে, আশেপাশে থেকে না, 4 দিন 5 দিন আগের থেকে কালো গরু খোঁজা হয় এবং ব্রাহ্মণরা জানে, বিশেষ করে শ্মশান ব্রাহ্মণরা জানে কোথায় কোন কালো গরু কার কাছে পাওয়া যায়, এটাকে রেন্ট হিসাবে নিয়ে আসা হয়। এরপর ওইটাকে খাইয়ে দাইয়ে ওইটাকে আদর যত্ন করে ওটাকে বার করে দেওয়া হয়, তাই সেই কালো গরু রাখা হয়। তাই সেখানে শ্রাদ্ধ বাসর কোনোদিনই আনন্দের উৎসব হতে পারে না, কিন্তু নিয়ম। হ্যাঁ, আর এখানে গিফট মানে গিফট না, গিফট মানে এখানে উপহার না, জন্মদিনের গিফট আর শ্রাদ্ধের গিফটের মধ্যে বেশ কম আছে। এখনকার দিনের স্টাইল তো অনেকটাই। এখনকার দিনের মেয়েরা ঘরে নাইটি পরে, শাড়ি পরে না। এখনকার দিনের মেয়েরা স্লিভলেস পরে ওপেন ঘুরে বেড়ায়। এখনকার দিনে শ্বশুর বউরা একসাথে বসে আড্ডা মারে। যুগের সাথে পাল্টে যেতে লাগে, আর নিয়ম পাল্টে যায় না। সধবারা সিঁতির সিঁদুর দেবে, সেই নিয়ম পাল্টে যায় না। বাঙালি সধবারা হাতে শাখা পলা পড়বে, সেই নিয়ম পাল্টে যায় না। এখন ইচ্ছে কেউ শাখা পলা পরে, কেউ শাখা পলা পরে না, কিন্তু নিয়ম একই। 1 বছর অ্যাটলিস্ট কেউ খুলতে পারে না। ঠিক তেমনি বাপের বাড়ির লোক যে জিনিসগুলি দেয় সেটা নিয়মের মধ্যে পড়ে। তো ভবিষ্যের আয়োজনটাও না নিয়ে গেলেই হতো। শ্রাদ্ধ বাড়ি থেকে কারোর খেতে ইচ্ছে করে কিছু, ফলমূল কি গিলা যায়, কিন্তু দেয়। এটাকেই বলা হয় আমাদের ধর্ম, আমাদের পরম্পরা,
আমাদের প্রতিষ্ঠা। ঠিক আছে, রাজবংশীর গামছা যদি নিয়ম হয়ে থাকে দিয়েছে, ওয়েল ডান, ভেরি গুড। সে নিয়ম নিয়ে কাজ করেছে। ড্রেস দেওয়ার নিয়ম নেই, যেটুকুন আমি জানি দীপালিরও রাজবংশী পরিবারই বিয়ে হয়েছে। দীপালি কিন্তু শাড়ি কাপড় নিয়ে গেছে, দীপালিও তো গামছা নিয়ে গেলেই পারতো, কিন্তু ও কিন্তু শাড়ি কাপড় নিয়ে গেছে। কালকে একটা কমেন্ট এসেছে আমার কাছে, যখন প্রিয়ার মা সকালবেলা নিয়ে গেছে সেটা দেখে কল্পনা নাকি ফোন করে দীপালিকে বলেছে তাহলে তুইও কাপড় নিয়ে আসিস। মানে এই কথাটা তাহলে কোথাতে জানলো? দীপালিকে কল্পনা ফোন করে বলেছে যে প্রিয়ার মা বাবা কাপড় দিয়েছে, তুইও নিয়ে আসিস। আমি বুঝতে পারলাম না যে কমেন্ট করেছে সে কি প্রিয়ার রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড। আর কল্পনা যখন ফোন করছিল তখন কি প্রিয়া বা বাড়ির কেউ লুকিয়েছিল? কল্পনা যে রুম থেকে দীপালিকে ফোন করছিল। মানুষকে ছোট করতে গেলে অনেকভাবেই ছোট করা যায়, কিন্তু না, কিন্তু কল্পনা বলার পর দীপালি নাকি নিয়ে এসেছে। এখন আমি বলতে বাধ্য হয়েছি, কল্পনা আর প্রিয়া বলেছে কি না বলেছে, প্রথম কথা এটার কোনো প্রুফ নাই। ঠিক যেমনি টিনা সেনকে এটার কোনো প্রুফ নাই, তাই কল্পনা ফোন করে বলেছে আর দৌড়ে দৌড়ে দীপালি গিয়ে নিয়ে এসেছে। দীপালি কেন বিকেল বেলায় এসেছে? কারণ নিমন্ত্রণটা বিকেল বেলায় ছিল। ঠিক আছে, দীপালিকে নিয়ে আমি একটা আলাদা ভিডিও করার চেষ্টা করবো যদি আজকে সময় পাই। তো সেখানে এই কথা তাহলে কি করে জানলো যে কল্পনা দীপালিকে ফোন করেছে? তার মানে সে লুকিয়েছিল, কেউ লুকিয়ে শুনেছে। সত্যি মানুষকে ছোট করতে গেলে অনেকভাবে ছোট করা যায়। আচ্ছা, আসছি মিতু তানিশের কথা। এই উত্তরটা না দিলে আমার ভেতরটা আমার ফুস ছিল। অনেক কিছু কমেন্ট করেছে দীপালির এগেনস্টে, দীপালির পেছনেই পড়ে আছে। আর সেই পেছনটা কিভাবে ছাড়াতে হয়, বিং এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমিও জানি, বলেছি না ছাড়তে জানি না, ধরলে পরে ছাড়ি না কাউকে। তো সেখানে শ্রাদ্ধ বাড়িতে রাজবংশী এসে নিয়ে গেছে। তবে বাড়ি থেকে একজন গেলেই হতো। মিতু ভিডিওতে স্টার্টিংয়ে শাশুড়ি মা যাবে না, হয়তো বাড়ি থেকে বাবা যাবে, এটা নিয়ে ভিডিও তো না করলেও হতো। শ্রাদ্ধ থেকে গেল না গেল অ্যাডভান্স বলে দেওয়ার কি মনে দরকার ছিল না। শ্রাদ্ধের পরের দিন ভিডিও করে বললেই হতো যে হ্যাঁ বাড়ির থেকে, যে কোনো আমরা জানি না ভবিষ্যতে কেউ গেছিল কিনা না গেছিল কিনা, কোনো আইডিয়া ছিল না। কল্পনার ভিডিও থেকে জানতে পেরেছি যে ওর দিদি গেছে, মা গেছে, বাবা গেছে, কোনো আইডিয়া কিন্তু আমার ছিল না। আচ্ছা, আর এটা নিয়ে কোনো কথাও আমরা বলিনি, কারণ প্রিয়াও দেখায়নি কিছু, কল্পনা দেখায়নি কিছু। যখন দেখলাম তখন বুঝলাম, কারণ মরার পর কেন কেউ যায় নাই, কেন দীপালি যায় নাই, কেন আর কেউ যায়, এটা নিয়ে অনেক কথা হয়েছিল। সেখানে কথা আমি বলিনি, প্রশ্নই আসে না। মৃত্যুর পর বাড়ির একজন গেছে দাহ কার্য করতে, দ্যাটস এনাফ। এবং উনি শ্মশান বন্ধু হয়েছিল, এনাফ। এটা এনাফ যে বাড়ি থেকে একজন গেছে, সেখানে প্রশ্ন। আর রইল বাকি এবার শ্রাদ্ধতে মৃত্যুর যাওয়া প্রশ্ন, যেটা কিনা তানিশা মিতু দুজনই বলেছে। একবারের জন্য আমি বা কোনো কমেন্ট লোকরা বলেনি মিতুকে যাওয়ার জন্য, কারণ মিতুকে আমরা কোনো জায়গায় যাওয়ার জন্য বলবোই না। আমার মনে হয় না কোনো শুদ্ধ ব্যক্তি, কোনো যাদের মাথা আছে এমন কোনো লোক এই কমেন্ট লিখবে যে মিতু কেন গেল না। অসম্ভব, মিতুর যাওয়ার প্রশ্নই আসে না। অন্ততপক্ষে এখন কেন, আগামী 1 বছরও মিতু কোথাও যেতে পারবে বলে আমার মনে হয় না। দুটো বাচ্চার একটা স্টেবল পিরিয়ডে আসতে লাগবে। অ্যাটলিস্ট ছোটটা 1.5 বছর হলো, বড়টা একটু বড় হলো, 4 বছরের হলো, তখন মিতুর যাওয়ার প্রশ্নই আসেনি। মিতুর যাওয়া নিয়ে কোনো কথাই আমি বলিনি। আমি বলেছিলাম যে শাশুড়ি অ্যাজ এ মাদার যাওয়া, যেটা মিতু বলেছে যে রাত্রেবেলা যেতে বলেছে, কখন শ্রাদ্ধ শেষ হবে, কারোর বাড়িতে গিয়েই চলে আসা যায় না, বাবা রাত্রেবেলা গেলে বাবা কানা শোনে না, বাবাকে রাখলে কি হতো, দুটো বাচ্চা নিয়ে, এই কথাগুলি মিতু বলেছে। শ্রাদ্ধ বাসর ওই দিন শ্রাদ্ধটা 2 বারই হবে, অনেক শ্রাদ্ধ বাসর থেকে বসার জন্য না, গিয়ে, কারণ আমি আগেও বলেছি, এখানে আমি দেখলাম এরা এখানে এই বাড়িতে বিকেলবেলা যায়। আমরা কিন্তু শ্রাদ্ধ বাড়িতে ভবিষ্যতে গেলে যা দেখেছি, বাবারা যখন যায় সবাই যায়, অফিসের কলিগ মারা গেলেও যায়, এমনিতে অফিসের কলিগের মা মারা গেলেও যায়, নট রিলেটিভের দরকার পড়ে না। রিলেটিভের দরকার পড়ে না, এটা যাওয়াটা কর্তব্য, সবাই যায়। পাড়ার কোনো মানে ক্লোজ পাড়ার কোনো লোক গেল, দেখেছি বাবা এরকম ব্যাগ ভর্তি করে এই অভিষ্যি নিয়ে রেখেছে। আমি তো খুব বেশি মৃত্যু দেখিনি, কারণ বাইরে থাকি, তাই আমার এত দেখানি। কিন্তু ওই 1-2 ছোটবেলা দেখেছি বাবা গেছে, আতপ চাল, দুধ আর বাতাসা আর সাবুদানা মাছ থাকে, কারণ এই সময়টা অনেকে সকালবেলা সাবু খায়। কারণ আমাদের এখানে আবার রাত্রেবেলা, মানে আমার বাবার বাড়ি দেখেছি আমি রাত্রেবেলা ভাত খায় না, একবেলা 1 সিদ্ধ খায়। আবার শ্বশুর বাড়ি দিকে দেখেছি ওরা রাত্রেবেলাও ভাত খেয়েছে, হ্যাঁ, দিনের বেলা খেয়েছে বোধ হয় দেখেছি, আবার রাত্রেবেলাও খেতে দেখেছি। মানে ভাত না, ডালিয়া এসব খেয়েছে। ভাত তো প্রশ্ন আসে না, রাত্রেবেলা ডালিয়া খেয়েছে এরকম দেখেছি আর কি। ভাত না, ডালিয়া খেয়েছে, সাবুর খিচুড়ি এরকম খেয়েছে রাত্রেবেলা। কিন্তু আমাদের বাড়িতে আবার রাত্রেবেলা কোনো খাওয়াই না, সন্ধ্যের পরে কোনো খাওয়া না, যা খাওয়া সকালবেলা উঠে খাবে।
সন্ধ্যার লাগার সাথে সাথে কিছু একটা খেয়ে নিল, ওই ফল টল সাবু মাখা টাকা, তারপর আর রাত্রেবেলা খালি পেট মাটিতে ঘুমাবে, খালি পেটে থাকবে। যে বললাম প্রত্যেক বাড়ির নিয়ম আলাদা, প্রত্যেক জাতের নিয়ম আলাদা, প্রত্যেক বাঙালি। আমাদের দেশে তো 15 কিলোমিটার পর পর আমাদের ল্যাঙ্গুয়েজ পাল্টিয়ে যায়, বাঙালির কত রকম ভাষা হয়, বাঙালির কত রকম কথা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি সেটা বলেছিলাম শাশুড়ি মা গিয়ে দেখা দিয়ে চলে শ্রাদ্ধবাড়ি থেকে, না বসার জন্য না খাওয়ার জন্য না, খাওয়া তো রাত 10টার পরে যায়, আমি কখনোই বলিনি খাওয়ার জন্য যেতে, দেখা দিয়ে আসলে পরে যে আমি এসেছিলাম। আর বেশি দূর তো না, 1 ঘন্টা, দিনের বেলা গেল 12টা 1টার সময় একটু জাস্ট গিয়ে বেয়ানকে একটু জাস্ট অনলি ফর 5-10 মিনিটস এসেছিলাম, দেখেছিলাম, হেসেছিলাম, বাস বলে চলে আসলো। না খাওয়ার প্রশ্নই আসে না, যেহেতু বাড়িতে দুটো বাচ্চা আছে, ওটা বলেছিলাম। ওদের বাড়িতে যে রাত্রেবেলা খাওয়া হওয়া হয়েছে আমরা পরে ভিডিও দেখতে পেরেছি, 10টার পরে খাওয়া শুরু হয়েছে। এখানে তো মিতুর শ্বশুরও তো খাননি, উনিও তো শুধু মিষ্টি খেয়ে চলে গেছে, উনিও তো খাওয়ার খাননি, তাই না? এত রাত্রে কে খাওয়ার খাবে, তো উনিও চলে খাননি, মিষ্টি খেয়ে চলে এসেছেন। এখানে আমি মিতুর শাশুড়ির ক্ষেত্রে বলেছিলাম খাওয়াটাও না, জাস্ট গেল। শ্রাদ্ধ বাড়িতে অনেক কাজ শুরু হয়, তো যেরকম ফল টল কাটা হয়, কোথাও সাগুদানা হয়, কখনো কখনো ফুল বাঁচানো হয়, যার যে মারা গেছে তার জন্য ফুলের মালা গাঁথা হয়। যারা বড় লোক হয় ওরা তো নিজেরাই করে না, ওরা লোক দিয়ে করায়। যেরকম প্রিয়ারা দেখলাম নিজে রান্না করলো, আমাদের তো নিজে রান্না করে না, সে ক্যাটারিং এ না। ঘরের খাওয়া হলে ওই গুরুমা, ব্রাহ্মণ মহিলা, ব্রাহ্মণের পরে, কারণ সেদিন শ্রাদ্ধের দিন ব্রাহ্মণ ভোজ করাতে লাগে, তাই যে কোনো ব্রাহ্মণীকে দিয়ে খাওয়াতে লাগবে, মানে রান্না করাতে হবে। আর সেই ব্রাহ্মণীর দ্বারা রান্নাটা ব্রাহ্মণরাও খাবে, পরে বাড়ির লোকরাও খাবে, মানে বাড়ির লোক মানে যাদের মেইন, মানে যাদের ছেলের বউরা আর কি, এখানে মেয়েরা না, ছেলের বউরা। আর বাকিরা যারা অন্যরা আসছে ওরা অন্য জায়গায় খায়, ওদের জন্য ক্যাটারিং সিস্টেম করে দেওয়া হয়, নিজের চোখে দেখে এরকম নিয়মগুলি। তো সেটা আমি বলেছিলাম, হ্যাঁ আমি বলেছিলাম, এটা অস্বীকার জায়গা নেই, যে তোমার শাশুড়িকে পাঠাও, শ্বশুরকে ঘরে রেখে দিয়ে তারপর শ্বশুর মাসে রাত্রেবেলা গেল, গিয়ে জিনিস টিনিস দিল, বা খাওয়া দাওয়া করলো, বা না খেলে অনেকক্ষণ হলো, শ্বশুর মাসে একটা যতক্ষণ যার যে আলাদা কথা, শাশুড়ি কিছুক্ষণ যেন যাওয়ার কথা বলেছিলাম, ঠিক আছে, ও ঠিক আছে, ওকে, এটা যাওয়ার কেন দরকার? আচ্ছা, এখানে একটা কথা তানিশ বলেছে যে কিছু ক্রিয়েটাররা ভিডিও করে সম্পর্ক ভাঙন হয়, কিছু কমেন্ট দেখলে সম্পূর্ণ ভাঙন হয়। এটা কি সত্যি? সম্পর্কের ভাঙনটা একটা ব্লাড রিলেশন, একটা ক্রিয়েটারের কথায়, কন্ট্রোভার্সির ক্রিয়েটারের কথায়, বা কোনো ভিউয়ার্সের কথায় ভেঙে যেতে পারে? তাহলে কি সুতোর বাঁধন দিয়ে বাঁধনটাকে ধরা হয়েছে? কমেন্ট সেকশনে মানুষ হাতির ঘরে মশা হবে, মশার ঘরে হাতি করে দেবে, হ্যাঁ, তো সেই কমেন্ট দেখে তোমাদের আপন রক্ত, আপন সম্পর্ক, আরে কি বলে প্রিয়া, কল্পনা শ্বশুরি বাদ দাও, প্রিয়াকে বাদ দাও, কল্পনা, ওর বর আর ওর ছেলে, 3জনই মুখ্য তোমাদের কাছে, আমার কাছেও। সেখানে এদের সাথে সম্পর্ক কমেন্ট সেকশন দিয়ে বা আমাদের মতো লোকদের ভিডিও দিয়ে ভাঙানো হবে? এত পাতলা সম্পর্ক হয় নাকি? আপন ভাই, আপন বোন, গুলি মারো কমেন্ট, গুলি মারো ভিডিওস, আমরা আমাদের পরিবার। সেখানে এই কথাটা মানে কিভাবে বলা হলো এটা বুঝতে পারলাম না। নিজের ভাই নিজের বোনকে বুঝবে না, আর নিজের বোন নিজের ভাইকে বুঝবে না? জামাইবাবুরা বোঝা উচিত, জামাইবাবুরা বোঝে। তানিশ বলেছে অনেক কিসে করে সম্পর্কটা ঠিক হয়েছে, সম্পর্কটা ঠিক হয়েছে মানে সম্পর্কে কোনো কিছু খারাপ কিছু ছিল নাকি? সম্পর্ক ভাই বোনদের কখনোই বিচ্ছেদ হতে নেই, কখনই দূরে যেতে নেই, কখনই দূরে সরে যেতে নেই। ভাই বোনই থাকবে। এরা বোকা হয় যেসব ভাইয়ের বউরা ভাইকে বোনের থেকে আলাদা করে, বা সেই যে বোনের বর বউকে ভাইয়ের থেকে আলাদা করে, এদের মতো বোকা পৃথিবীতে নেই। এই রক্ত সম্পর্কটা কখনোই দূরে ঠেলে দেওয়া যায় না। তো এইরকম ব্যাপার নিয়ে ঝামেলাটা হবেই বা কেন, ঝামেলার কথাটা উঠবেই বা কেন? হ্যাঁ, এই কথাটা মানে আমি কথাটা মানেই বুঝতে পারলাম না। আর যেটা আমি বলেছি শাশুড়ির ক্ষেত্রে, শাশুড়ি জাস্ট যাবে এবং দেখা দিয়ে চলে আসবে, এর বেশি কিছুই না। আর এতে কি হয়, যখন মেয়ের বাপের বাড়ির লোকরা কিছু দেয় বা কিছু করে, এতে ওদের তো বাড়িটা অনেক বড়, মেয়ের এই যে এটা বেড়ে যায়। আচ্ছা, ও দিদির বাড়িতে এসেছিল। আচ্ছা, তানি সেখানে একটা কথা বলেছে, আমার মানে দীপালিদি গেছিল, দীপালিদির কমেন্ট বক্সে বাজে কথা, কমেন্ট বক্সে বাজে কথা ধরলে তো জীবন চলবে না। আমার কমেন্ট বক্সে তো এসেছে, আমি পাঁচাটা, আমি মিতু তানিশের কখনো ভুল দেখি না, সবসময় মিতু তানিশের পক্ষে ভিডিও করি। তারপরে কল্পনার বর আর্মিতে কাজ করে, তাই আমি নাকি সুযোগ পাবো, তার জন্য আমি কল্পনার হয়ে ভিডিও করছি। হ্যাঁ, তো জানি না দীপালি বোধহয় আমার দাঁত চাল পাঠাবে, এরকম কিছুটা বলবেন না, বলে না এই কথাটাকে, এটা বলতে কতক্ষণ? হ্যাঁ, তার জন্য আমি পা চাটছি। আমি কখনোই প্রিয়ার হয়ে ভিডিও করিনি। যে মানুষটা প্রিয়ার প্রেগনেন্সি পিরিয়ডে 9টা মাস কন্ট্রোভার্সি দেখে রিকোয়েস্ট করেছিলাম, প্লিজ প্লিজ প্লিজ
প্রিয়ার এগেনস্টে কোনো ভিডিও করো না, মেয়েটাকে মা হতে দাও, সারা জীবন পড়ে আছে। প্রিয়ার ডেলিভারির পর ওই আতুর ঘর নিয়ে কথা বলার পর আমি কল্পনাকে ধুয়ে দিয়েছিলাম। তারপর কল্পনা আমাকে ভিডিও করেছিল যে তুমি এখন কথা তুলছো কেন, কিন্তু এগুলি ভিউয়ার্স তো দেখে না, কারণ ওরা দেখতে চায় না, ওরা শুনতে চায় না, ওরা ডিসিশন নিয়ে রাখে কি শুনবে কি বুঝবে। দীপালিকে এটা বলেছে তো কি হয়েছে, খাইতে গেছস খাইয়ে আছিস বলবে, ওইটুকুন বলে ওরা আরাম পায়। যে লিখেছে আমি দেখেছি কমেন্টটা, সে ভুলভাল বাংলা লিখেছে, তার পড়াশোনা জানে না, লিখুক না, তাতে কি যায় আসে, তাতে কি যায় আসে। সবার বড় কথা দীপালি মোটামুটি কি সমস্ত ভিউয়ার্সরা জানে, আর আমি তো বুঝেই গেছি। তাই দীপালির সম্বন্ধে কাউকে খারাপ কথা বললেও পাবলিককে টলাতে পারবে না। এবার আসছি যার জন্য আমি প্রিয়াকে ধুয়েছিলাম, যে তোমার এরকম অবস্থা, তুমি খাওয়ার সময় পাও না, আর দীপালির কমেন্ট বক্সে কি কমেন্ট লেখা হয় সেটার সময় পাও। হ্যাঁ, ধুইতে কাউকেই ছাড়ি না, কখনো কাপড় সাবান দিয়ে, কখনো খালি জলে ধুয়ে দেই সবাইকেই। আচ্ছা, তো ওরা গেছে, ওরা কি আপ্যায়ন পেয়েছে, কারণ আমি দেখেছি জেঠুর বড় মেয়ে গেছে, হ্যাঁ জেঠুর বড় মেয়ে গেছে, অত বড়ির বড় দিদি হিসেবে গেছে, আর নিজের দীপালি গেছে, আর বাবা গেছে। কি আপ্যায়ন পেয়েছে শ্রাদ্ধ বাড়িতে? আপ্যায়ন এখানে করবে কে? ওই কল্পনার বাড়ির লোককে কল্পনা করবে বা কল্পনার বর করবে, কারণ প্রিয়া আর প্রিয়ার বর তো তাকাবেও না, কথাও বলবে না, এটাই এক ধরনের কথা। আর হলো প্রিয়ার শাশুড়ি, সে আরও বেশি দের বেটারি, সবসময় বলা হচ্ছে এখানে আপ্যায়ন বা হ্যাঁ ভালো না। যখন বোন সুখে থাকে, যখন বোনের বর ভালো থাকে, তখন ওই বোনের মুখ দিকে তাকিয়ে বোনের শ্বশুর বাড়ি বলে, আর তো এই জীবনে কখনোই কল্পনা শ্বশুরকে নিয়ে কিছু করার জন্য যেতে হবে না, তাই না? আর তো জীবনে যেতে লাগবে না। এরপরে আর কে আছে? ওই শাশুড়ি আছে, আর কার সাথে সম্পর্ক রাখার কথা তখন বলবো না কিছু। তখন হ্যাঁ ভিউয়ার্সরা বলতেই পারে প্রিয়ার অমুকটা হয়েছে, খবর নিয়েছে কিনা, কল্পনাকে বলতেই পারে, এটা কল্পনা উত্তর দেবে, এটা নর্মাল। কিন্তু রিয়েল ডিউটি বলতে কল্পনার এই জীবনে আর একটাই আছে, শাশুড়ির প্রতি, আর কারোর প্রতি কোনো ডিউটি কল্পনার দিক থেকে নেই। কল্পনার বর ভাইকে ভালোবেসে, ভাইয়ের বউকে ভালোবেসে কিছু যদি কখনো কিছু দরকার পড়ে, মনে হয় না ভাইয়ের বউ এতটাই পয়সাওয়ালা, ভাইয়ের বউ এতটাই ফেস ভ্যালু, মনে হয় না কল্পনার বরের কখনো প্রয়োজন পড়বে। প্রয়োজন পড়লে কল্পনার বর দেখে নেবে, সেখানে কল্পনাকে দেখার জন্য হয়তো কেউ রিকোয়েস্ট করবে না, আর কল্পনাকেও কেউ ধাক্কাই যখন পুশ করতে পারবে না, যাও গিয়ে প্রিয়ার খবর নাও বা প্রিয়ার বরের খবর নাও, কোনো প্রয়োজন নাই। খবর যেটুকুন তখন নেওয়ার কল্পনা বর নিতে পারে। তো সেখানে দাঁড়িয়ে দায়িত্ব কর্তব্য বলতে ওই একজনই আছে, হচ্ছে শাশুড়ি, কারণ ওনাকে ফেলা যাবে না, কারণ মাকে ফেলা যায় না, মা হয়, বাবা হয়। সেখানে আপ্যায়নটা করবে কে? আমি দেখলাম ও তো কল্পনার ঘরে বসেছিল, তারপর ওখান থেকে নয় খেতে যাবে, সেখানে খেতে যাওয়ার পর যদি সেভাবে প্রিয়া বা প্রিয়ার বর বা প্রিয়ার শাশুড়ি সেভাবে কথা না বলবে, এখানে প্রিয়ার পরিবার বা প্রিয়ার শাশুড়ি কখনোই ইম্পর্টেন্ট হতে পারে না, না মিতুর জন্য, না তানিশের জন্য, না দীপালির জন্য, না দীপালির বরের জন্য, না মিতুর মা বাবার জন্য। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মেয়ের জামাই, মেয়ে আর নাতি। এই যে প্রিয়ার মা আসে, প্রিয়ার মা এসে কোনো দিকেই তাকায় না, ওই মেয়ের সংসারের জন্যই খাটে, মেয়ের রান্নাঘরে রান্না করে, মেয়ের নাতিকে সামলায়, যে যা কাজ করে সবটাই মেয়ে কেন্দ্রিক। মেয়ের ঘরের বাইরে বেরিয়ে কিন্তু হ্যালো খুকু, হাই খুকু কাউকে করে না, কারণ উনি আসেনি মেয়ের জন্য, বাসন মাজার জন্য, কাজের জন্য আসেন। আগে ওনাকে আমি কখনোই আসতে দেখিনি। এখন মেয়ে ছোট বাচ্চা নেমে হিমশিম খাচ্ছে, এত কিছু মেয়ে পারবে না, তাই মা এসেছে, মা বাসন টাসন ধুয়ে দিয়েছে, কোটা কাটি সব পরিষ্কার করতে লাগে, যা এই সময় ছুবে, যাতে হাত লাগে, অ্যাকচুয়ালি ঘরের সব ধুতে লাগে, সেটাই উনি করেছেন, কারণ প্রিয়া পারবে না। যত বাসন, যত কিছু, এমনকি খাটগুলিও আমরা তো কাপড়ে একটা জল দিয়ে খাট, আলমারি সব একটা সাথে মুছে ফেলতে লাগে। হ্যাঁ, পুরো ঘর সেটা ওই মোছা না যে বসে পরিষ্কার না, জাস্ট জলের ছোঁয়া, কারণ শান্তির জল দেওয়া হয় মৃত্যুর পর। আমরা যে বলি না ওম শান্তির জল দেওয়ার আগে শুদ্ধ করার জন্য সব কিছু ধোয়া হয়, পুরো জিনিস যা ছোবে ওষুধ ঘরে সব ধুতে লাগে। এখন যে বললে নিয়ম পাল্টে তর্কের খাতিরে আজকালকার দিনে বউরা সব কিছু ধয়ও না। আমি এমনও দেখেছি ওই বাসনের র্যাকগুলি ধয়নি, কিন্তু নর্মালি কিন্তু বাসনের র্যাক, আমার দিদা মারা যাওয়ার পর আমার মাকে দেখেছি এরকম কাঠের একটা ছিল আমাদের মিক্সিপ টাইপের, যেখানে মশলাপাতি রাখা হতো, সেটা শুধু বাইরে এনে জল ঢেলে দিয়েছে। হ্যাঁ, কাঠের জিনিস বাবা বলছে এই ধুলে কাজ নষ্ট হয়ে যাবে, চুপ থাকো, রোদে শুকিয়ে যাবে। তো এগুলি হচ্ছে নিয়মের মধ্যে পড়ে, যে সব আমি যা ছোবো তা ধুয়ে ফেলবো। তো সেখানেই প্রত্যেকটা নিয়ম, কিন্তু প্রিয়ার মা কখনোই এসে
অন্য কেউ ওনাকে আপ্যায়ন করলো কিনা, অন্য কেউ ওনাকে খেতে দিল কিনা সেটা কেয়ার করে বলে মনে হয় না। এটা শুধুমাত্র সে মেয়ের কাছে থাকে। সেখানে কল্পনার মা বা কল্পনার পরিবারকে আপ্যায়ন করার দায়িত্বটা কল্পনার এবং কল্পনার বরের ছিল। আর অন্য কারোর কাছ থেকে ভালোবাসা পাওয়া না পাওয়ার কোনো দরকার নেই, আর প্রয়োজনও নেই। আমি যার আত্মীয়, আমি যার রিলেটিভ, সে যদি কনস্ট্যান্ট আমার কাছে থাকে, আমার পাশে থাকে, তাহলে আর কারোর দরকার নেই। এখানে কারোর সত্যি কথা মিতু তানিশের আর কারোর সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই। সম্পর্ক শুধুমাত্র কল্পনার বর আর কল্পনার ছেলে, ব্যাস 3 জন, এই বাড়ির 3 জন, ছর্দির বর আর ছর্দির বাচ্চা, ঠিক আছে। সেখানে যদি আজকে কল্পনা জ্যাঠু দিদিকে সম্মান না পায় বা আপ্যায়ন না, কল্পনার দোষ। কল্পনা ডাকবে, কল্পনা নিয়ে খেতে বসাবে, খাওয়ার পর পেট ভরে খেয়েছো কেন জিজ্ঞেস করবে, কল্পনা জিজ্ঞেস করবে, আর একটা ফাঁকে কল্পনার বড় জিজ্ঞেস করবে। বাকি কারো জিজ্ঞেস করার কোনো ভ্যালু নেই, জিজ্ঞেস করার দরকারও নেই, কোনো দরকার নেই যে কে জিজ্ঞেস করছে কে জিজ্ঞেস করেনি, ঠিক আছে। অনেক কিছু বুঝালাম। তো আশা করি তানিশ তুমি রাগ করবে না, মিতু রাগ করবে না। আমি তোমার সেই এপি দিদি ভাইই আছি, এপি দিদি ভাই হয়েই থাকবো। তা যেটা বললাম খুব ভালো করেছো, ক্লিয়ার করে দিয়ে রাজবংশীর প্রতীক গামছা আমারও জানা হয়ে গেল। ভবিষ্যতে কখনো কাউকে নিয়ে অন্য কোনো রাজবংশীকে নিয়ে ভিডিও করি তখন আমিও কথা বলতে পারবো। আর ওই যে বললাম পুরনো নিয়ম অনেক সময় পাল্টে যায় বর্তমানের কাছে, তাই বোধহয় রাজবংশীর নিয়ম না মেনেও দীপালি কাপড় চোপড় নিয়েই গেছে। হ্যাঁ, তবে দীপালির দেওয়া না দেওয়ার থেকে বাবার বাড়ি, বাবার এখানে তানিশ না কিছু না দিলেও হবে, ওরা একসঙ্গে আছে তার জন্য, না হলে মূল দায়িত্বটা পড়ে মা আর বাবার, ঠিক আছে। কারণ ওই যে বললাম বিয়ে মানে শুধু একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে না, বিয়ে মানে পরিবারের সাথে পরিবারের সম্পর্ক, পরিবারের সাথে পরিবারের সম্পর্ক। আমার বাবাকে দেখলো আমার ভাসুর মাথা নুয়ে প্রণাম করবে, আমার বাবা ভাসুরের কিচ্ছু হয় না, দেখা ভাসুর থাকেই না যেখানে আমার বাবা থাকেন, কিন্তু বলা মাত্র যে এটা আমার বাবা সঙ্গে সঙ্গে আমার ভাসুর এসে প্রণাম করবেন, এটাই আমরা আশা করি, এটাকেই ভদ্রতা, এটাকেই বলে। আমার ভাসুরকেও হয়তো আমার বাবা হিসেবে চেনে না, কারণ ওই সেই বিয়েতে দেখেছে, তারপরে বোধহয় একদিনে দুদিন দেখে দেখা সেরকমভাবে হয়নি, কিন্তু বাট স্টিল বাবাও যখন কথা বলবে তখন বাবাও কিন্তু সেই মানে গলার মধ্যে মায়া টান নিয়েই কথা বলবে, মায়া নিয়েই কথা বলবে, কারণ আমার মেয়ের ভাসুর। আর এরকম শ্রাদ্ধ বাড়িতে যারা বলছো গিফট ধার ধারে, আমি দেখেছি একটা কমেন্ট পিন করা হয়েছে, নতুন এত দুঃখের মাঝে গিফট, এত দুঃখের মাঝে যদি গিফট না হয় এটা যেমন কষ্টের, ঠিক তেমনি ওদের তো কম নিয়ম, রাজবংশীদের তো কম নিয়ম, ওই একদিনই খাওয়া দাওয়া, কিন্তু শ্রাদ্ধ বাড়িতে 2 দিন অনুষ্ঠান হয়। আজকালকার দিনে শ্রাদ্ধ বাড়িতে ওই যে বললাম বাড়িতে জায়গা থাকে না বলে বিয়ের বাসরেও ক্যাটারিং করে ওই মৎস্য স্পর্শ করা হয়। শ্রাদ্ধের দিনে আমাদের সাথে মাছ মাংস খাওয়া হয় না, মৎস্য স্পর্শ 3 দিন পরে হয়। আর নিমন্ত্রিত ব্যক্তিরা যাদেরকে খাওয়ানো হবে, কাছেররা তো শ্রাদ্ধের দিন বলা হয়, রিলেটিভদেরকে শুধু বলা হয় শ্রাদ্ধের দিন, আর বাকিদের শ্রাদ্ধেতে কিন্তু কার্ডও ছাপানো হয়, ওং গঙ্গা লেখা কার্ড ছাপা। তাহলে এত দুঃখের মধ্যে কার্ড ছাপানো হয়, এত দুঃখের মধ্যে দুই দিন খাওয়ার অনুষ্ঠান করতে হয়, 2 দিন না 3 দিন। তারপরে আবার অনেকের আছে বৈষ্ণব সেবা, 40 দিনের পরে বৈষ্ণবদেরকে খাওয়ানো হয়, তখনও কিন্তু নিজের রিলেটিভদের মানে পারিবারিক রিলেটিভদেরকে বলা হয়। হ্যাঁ, 40 দিন, ঠিক যেদিন 40 দিন পার হবে তারপরে বৈষ্ণবদেরকে খাওয়াতে লাগে, সে 10 জনই হোক 11, যার যেমন ক্ষমতা। যার কোনো ক্ষমতা নেই শ্রাদ্ধ শুধুমাত্র নিজের বাড়ির লোক আর 5 জন ব্রাহ্মণকে খাইয়ে নেবে, মৎস্য স্পর্শ কাউকে বলবে না, নিজেরা খেয়ে নেবে। এমনও শ্রাদ্ধ আমি দেখেছি মৎস্য স্পর্শতে কাউকে বলেনি, নিজের বাড়ির লোক আর ভাড়াটিয়া ছিল 2 ঘর, বাস মৎস্য স্পর্শ সবশেষ হয়ে গেছে। আবার এমনও দেখেছি যে মৎস্য স্পর্শতে ওই কার্ড দিয়ে বাড়ি নিমন্ত্রণ করে বিবাহ বাসরে খাওয়া হয়েছে। তো সেখানে রাজবংশীদের নিয়মটা অনেক শর্টকাট, কারণ লাস্টের দিক দিয়ে ওরা রাত্রিবেলায় মাছ মাংস খেয়ে নিয়েছে, কিন্তু মাছ মাংস ভেবে আমাদের সময় খাওয়া যায় না। আমাদের এই মৎস্য স্পর্শের দিন অনেক রকম রান্না করতে লাগে, করে খাওয়ার এটাকে বলে বাড়ান দিতে লাগে জিনিসটা। তার আগে থাকে শাক স্পর্শ, গুরু স্পর্শ, জ্ঞাতি স্পর্শ, জ্ঞাতি অন্ন, নট স্পর্শ অন্ন। এই নিয়মগুলি ফেলানো যায় না। এত কষ্টের মাঝে মৃত ব্যক্তি চলে যাওয়ার পর চোখের জল নিয়েও কিন্তু ক্যাটারিংয়ের ব্যবস্থাটা করতে লাগে, সেই বাড়িটা ভাড়া করতে লাগে, যেখানে কারণ আমাদের তো জায়গাটাকে থাকে না, তখন ওই এত লোক জায়গা দেওয়া যাবে না, সেখানে 400-500 লোককে খাওয়ানো হয় শ্রাদ্ধ। অবশ্যই কলিগদের খাওয়ানো হয়, হাজব্যান্ডের কলিগ, বউয়ের কলিগ, ছেলের কলিগ, মেয়ের কলিগ, ছেলের বউয়ের কলিগ, কাউকে ফেলা যায় না, সবাইকে নেমন্তন্ন করতে লাগে। তো সেই নেমন্তন্নে 300-400 লোক হয়েই যায়, তার জন্য ওই হোটেলই ভাড়া করতে লাগে। সেই চোখে জল নিয়েও কিন্তু শ্রাদ্ধ বাসরে এগুলি করতে লাগে। যে বলছে না এত কষ্টের মধ্যে শাড়ি কাপড় কি পরা যায়, নতুন শাড়ি না পরে শ্রাদ্ধতে বসাই যায় না। যে লিখেছে কমেন্টটা
কষ্টের মধ্যে গিফট দেওয়া না, সে গিফট মানে এখানে উপহার নয়, এখানে গিফট মানে হচ্ছে নিয়ম। নূতন শাড়ি না পরে শ্রাদ্ধ বাসরে বসা যায় না। বোঝাতে পারলাম? সেই শাড়িটা পরার সময় বা কাপড়টা যারা পরবে তার মধ্যে নিয়ম আছে, কার দেওয়া কাপড় প্রেফারেন্স পাবে। একটা হচ্ছে ঘাট কামানির কাজ, ঘাট কামানির কাজের দিনও, মাথা নেড়া করার দিনও একটা কাপড় পরে আসে, সেটা মামা বা ভাগনা যে দেয় হয়। আরেকটা হয় শ্রাদ্ধের দিন, যখন শ্রাদ্ধতে বসবে সেই দিনও নতুন কাপড়। কষ্টে যাদের কেউ থাকে না, কষ্টের মধ্যে হলো, এখানে কাপড় বলতে তো আর ওই হাইফাই লাগে না, কম দামি সুতির শাড়ি, কম দামি ব্লাউজ পরেই বসে যায় শ্রাদ্ধ বাসরে। ছেলেরা ওই একটা গেঞ্জি আর একটা ধুতি নতুন হলি হয়ে যায়। তাহলে এত কষ্টের মাঝেও কিন্তু যদি কেউ না দেয়, শ্রাদ্ধ মানে যার বাড়িতে মারা গেছে মৃতকের বাড়ির লোকদের নতুন জামা কাপড় কিনতে লাগে। এটাই আমাদের ধর্মের নিয়ম। বৈষ্ণব সেবাটাও সেরকমই একটা নিয়মের মাঝেই পড়ছে। সেখানেও কিন্তু কীর্তন হয় এবং সেখানেও কিন্তু লোকজনকে খাওয়ানো হয়, সেদিনও কিন্তু ভাতই খাওয়ানো হয়। হ্যাঁ, ওটা দিনে দিনে শেষ হয়ে যায়, কিন্তু লোকজনকে খাওয়ানো। এখন নিয়ম এগুলি হচ্ছে যার যেমন ক্ষমতা। ওই যে বললাম, কারোর ক্ষমতা নেই 5 জন ব্রাহ্মণ, কারোর ক্ষমতা নেই শুধু কি বলে বৈষ্ণব সেবাতে 5 জন বৈষ্ণব, এইভাবে ছেড়ে দেয়। মৎস্য স্পর্শতে কাউকে বলার দরকার থাকে না, নিজেরাই একটা থালায় করে মাছ টাছ দিয়ে ওই যেখানে অস্থিটা রাখা হয় সেখানে দিয়ে দেওয়া হয়, এই নাও মৎস্যদান। আজকাল অস্থি যেটাকে বলা হয় সেটাও 3 দিন বা 4 দিনের পর গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। অস্থি অনেকদিন, যত তাতে অস্থি নাকি বিসর্জন ভালো, এটাও শুনেছি ব্রাহ্মণের মুখে। আজকালকার দিনে 3 থেকে 4 দিন 5 দিনের মধ্যে অস্থিটা, যেটা বলছিল না প্রিয়া সেদিন ফারাক্কা, ওইটাও শ্রাদ্ধের আগেই, এটা আগে ছিল না, এটা এখন নতুন শুরু হয়েছে। শ্রাদ্ধের আগে অস্থি নদীতে ফেলে আসা হয়। অস্থি দান নাকি ভালো 3 দিনের পরে হলে। আর তারপরে হচ্ছে অস্থিদানের পরে 1 বছর পরে গিয়ে গয়াতে গিয়ে পিণ্ডদান করতে লাগে। ওই পিণ্ডদানের করে ফেলে আর বাৎসরিক কাজ হয় না। তো যাই হোক, ভালো থেকো মিতু তানিশ, সুখে থেকো। আর রইল বাকি বার্থডে কেকটা তুমি অনেক রাত্রে আনলে, বাড়ির সবাই বাচ্চাগুলি ঘুমিয়ে পড়েছিল, মা বাবাও ঘুমিয়ে পড়েছিল, পরে তুমি মাকে ডেকে বিরিয়ানি খাইয়েছো। তারপর পাশের বাড়ি এক ননদ ওয়েট করছিল, তুমি বললে যেখানে তুমি অর্ডার দিয়েছিলে সেখানে তোমার অনেক রাত হয়ে গেছে, ওদের দেরি হয়ে গেছে। তাহলে যেখানে অর্ডার দিয়েছিলে তোমরা বলতে পারতে, তোমার এটা বলার অধিকার ছিল, এত দেরি করে কেন দিতে গেলে। হ্যাঁ, তুমি কলকাতা থেকে দেরিতে এসেছো, কলকাতায় আসার পর তুমি হয়তো অর্ডারটা দিয়েছো, তুমি কলকাতা থেকে আসার পর অর্ডার দিয়েছো, তার জন্য ওরা লেটে অর্ডার পড়েছে, লেটে ওরা হয়তো ডেলিভারি দিয়েছে তোমাকে লেটে। কিন্তু তুমি বলতে পারতে, কারণ আজকে যদি তোমার বাড়িতে অনুষ্ঠান থাকতো, ধরো তোমার বাড়িতে এই অ্যানিভার্সারিটা বড় করে করতে, সাপোজ আমি ধরার কথা বলছি, এটা ধরে অ্যাজাম্পশন, তাহলে এত দেরিতে কেক দিলে কি হতো? গেস্টরা কি ওয়েট করতো যে কেক কখন আসবে, কেক কখন কাটবো? না তো, এত দেরিতে ওয়েট করলে তো হতো না। তো সেটাও তো বুঝতে লাগবে, তাই না? কারণ বাচ্চাগুলি এই কেক কাটাটা দেখলে পরে ওদের ভাল লাগতো, বিশেষ করে বড়টা হেব্বি খুশি হতো। বাবা মাও থাকতেন, বাচ্চাদের আনন্দটা অনেক বেশি হতো। সবাইকে নিয়ে কেক কাটা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি শোনাটা অনেকটা ভালো লাগে একা একা কেক কাটা থেকে। তবে খুব ভালো লেগেছে, সিঁদুর পরিয়েছ, সবচেয়ে মঙ্গল চিহ্ন। কেকটাও কিন্তু এই যুগের আবিষ্কার, কেকটাও কিন্তু আগে ছিল না। আমরা কেক বলতে শুধু জন্মদিনের কেকই বলতাম, এখন তো বিয়ের রিসেপশন পার্টি তো হাজব্যান্ড ওয়াইফ কেক কাটে, কেক ছাড়া রিসেপশন পার্টি হয় না, ওই যে কেক ছাড়া ওয়েডিং অ্যানিভার্সারি হয় না, বিয়ের জন্মদিন, তাই তো? ওই যে বললাম, যুগের সাথে সাথে মানুষরা পাল্টে যায়, পাল্টাতে বাধ্য হয়। আশা করি বোঝাতে পেরেছি। বাই।